আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি এই জাতি যত শিক্ষিত হচ্ছে, অর্থাৎ শিক্ষার হার যত বাড়ছে, পাশের হার যত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে যেন এই জাতি ততটাই মানসিক গোলামিতে আবদ্ধ হয়ে যাচ্ছে। কিসের গোলামি? এই জাতির প্রতিটি নাগরিক, শিক্ষিত নাগরিক, বিশেষ করে আধুনিক শিক্ষিত নাগরিক যেন বিজাতীয় মানসিকতার দাস হয়ে যাচ্ছে। আমি এর কয়েকটা উদাহরণ দিই। সে 1947 সালে একবার, আবার 1971-এ, এই দুইবার আমরা স্বাধীনতা অর্জন করেছি। অর্থাৎ ব্রিটিশদের এদেশ ছাড়ার পর দুইবার এই দেশটি স্বাধীন হলো। এই দেশটি দুইবার স্বাধীন হওয়ার পরও আমাদের অবস্থা কি? আমাদের কাছে তো একটা লাল সবুজের পতাকা রয়েছে, একটা ভূখণ্ড আছে, এই দুটো জিনিস আমরা পেয়েছি। কিন্তু এর সাথে যে বিষয়গুলো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, সেটি হলো আমাদের মানসিক গোলামি। অর্থাৎ একটি পতাকা এবং একটি ভূখণ্ড নিয়েও আমরা কেন যেন গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে রয়েছে। অবশ্যই বিষয়টি বোঝার জন্য আমাদের একটু বিস্তৃত পড়াশোনা করা প্রয়োজন, আমাদের দৃষ্টিকে একটু প্রসারিত করা প্রয়োজন, তবে আমরা এর বাস্তবতা উপলব্ধি করতে পারব। আমি সেই গভীরতায় না গিয়ে একটু বাহ্যিক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই যে বললাম, আমরা দুইবার স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু দুইবার স্বাধীনতা অর্জন করেও আমার দেশের মানসিকতা, লোকদের মানসিকতা কি? আমাদের দেশে আমরা দেখি যে যারা বার এট ল করে আসে ইংল্যান্ড থেকে, অর্থাৎ ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে আসে, এটা যেন বিরাট অর্জন এদেশে। অর্থাৎ ব্যারিস্টারের অনেক সম্মান, সে যেন বিরাট কিছু অর্জন করে এসেছে, তার অর্জনের ব্যাপ্তি অনেক উঁচু, একেবারে আকাশচুম্বী। আরেকটা বিষয়, একই সাথে কেউ যদি মিশরের জামিয়া আল আজহার থেকে কেউ ডিগ্রি নিয়ে আসে, অথবা মদিনা শরীফের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসে, অথবা মক্কা শরীফের উম্মুল কোরা থেকে, কিংবা মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে যদি কেউ পাশ করে আসে, অথবা তুরস্কের কোনো বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসে, তাদের যেন তেমন কদর নেই। এবং বরং আশ্চর্যের বিষয় হলো, যে বিষয়টি আমাদের দেশের আমার মনে হয় বেশিরভাগ মানুষই জানেন না, যারা শিক্ষার সাথে সরাসরি উচ্চশিক্ষার সাথে যাদের যোগাযোগ নেই, তাদের বেশিরভাগ মানুষই জানেন না যে সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে, এমনকি মিশরের জামিয়া আল আজহার থেকে পাশ করে আসা, অথবা তুরস্ক, মালয়েশিয়া থেকে, নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করে যখন এদেশে কোনো শিক্ষার্থী আসেন, তখন সরাসরি সেই ডিগ্রিগুলো আমাদের দেশে গৃহীত হয় না। সেগুলোকে আবার এদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় সম্মান করে নিতে হয়। এটা একটা দীর্ঘ প্রসেসিং। এই প্রসেসিং এর মাধ্যমে তাদেরকে এই ডিগ্রিটাকে সমমান, এই ডিগ্রিগুলো যে এই বিশ্ববিদ্যালয়ের, আমাদের দেশীয় বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ের, এটাকে অ্যাপ্রুভ করে নিতে হয়। কিন্তু ইংল্যান্ড থেকে যদি কেউ বারেট ল করে আসে বা ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে আসে, ব্যারিস্টার হয়ে আসে, তখন কিন্তু কিছুই করতে হয় না। এই বিষয়টি যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি, ব্রিটিশে ব্রিটিশ কারিকুলাম পড়ানো হয়, ইংল্যান্ডে ব্রিটিশ কারিকুলাম পড়ানো হয়, তাদের আইন কানুন তাদের শেখানো হয়।
আর সে দেশের মানুষের জীবনযাপন, তাদের ধর্ম বিশ্বাস, তাদের মূল্যবোধ আমাদের সাথে যার কোনো সম্পর্ক নেই, পুরোপুরি বিপরীত মাত্রার। নাই তাদের ধর্মের সাথে আমাদের মিল, না তাদের সামাজিক মূল্যবোধ, বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য, কোনটির সাথে তো আমাদের মিল নেই। তাদের শিক্ষা ব্যবস্থা আর আমাদের শিক্ষা ব্যবস্থা এক নয়। তাহলে সর্বোপরি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, ইংল্যান্ড সে দেশের নাম যে দেশ আমাদেরকে 190 বছর গোলাম বানিয়ে রেখেছিল, আমাদের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি সব শেষ করে দিয়ে আমাদের এই জাতিকে, সারা দুনিয়ার সবচেয়ে ঐশ্বর্যশালী এই দেশকে, যে দেশটি একসময় বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ ছিল, আপনার ইতিহাস পড়ে দেখুন, এদেশের অর্থনীতি ছিল বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ। সেই বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশকে যারা সর্বদিক থেকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, দেশের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবকিছুকে যারা পথে বসিয়ে দিয়েছে, সে দেশের, সে সাম্রাজ্যবাদী ইংল্যান্ড থেকে পাশ করা ডিগ্রির এদেশে অনেক মূল্য। আমরা তাদেরকে অনেক বেশি সম্মানের পাত্র মনে করি, অথচ যাদের সাথে আমাদের কোনো কিছুর মিল নেই, না তাদের পোশাক আশাক, না বিশ্বাস, না ইমান, না ধর্ম, কোনো দিক থেকে না। অথচ মধ্যপ্রাচ্য থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, তুরস্ক কিংবা অপরাপর নামি দামি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যখন আসে, তখন সে মূল্য আর এদেশে নাই, এদেশে দেওয়া হয় না। তাহলে এটাকেই আমরা কি মানসিকতা বলতে পারি? এটাকে যদি বলি স্পষ্ট ভাষায় বলতে হলে, এর চেয়ে মানসিক দীনতা, মানসিক গোলামি আর কি হতে পারে? আর আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যদি একটু তাকাই, এদেশের যেটাকে আমরা জাতীয় শিক্ষা ব্যবস্থা বলি, সাধারণ শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, সেখানে কি পড়ানো হয়? সেখানে মাতৃভাষার বাংলার পাশাপাশি সবচেয়ে বেশি জোর দেওয়া হয় যেটিকে, সেটি হলো ইংরেজি ভাষা। সে ঔপনিবেশিক ইংরেজি ভাষাকে সে প্লে নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শতভাগ মানুষের উপর এই ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। অথচ এই ইংরেজির সাথে আমাদের সম্পর্ক কতটা? ইংরেজির সাথে সম্পর্ক আমাদের এতটুকুই আমরা সর্বোচ্চ বলতে পারি যে জ্ঞান বিজ্ঞান আহরণের ক্ষেত্রে যেহেতু এখন ইংরেজি প্রধান ভাষার ভূমিকা অবতীর্ণ, সেজন্য সেই বিশ্বের বৈশ্বিক জ্ঞান বিজ্ঞান আহরণ করার জন্য আমাদেরকে ইংরেজি জানা প্রয়োজন। কিন্তু এই বৈশ্বিক জ্ঞান আহরণ করার চেষ্টা কি আমাদের দেশের শতভাগ শিক্ষার্থীর চেষ্টা করে? এটা কি শতভাগ শিক্ষার্থীর আয়ত্তাধীন বিষয়, সবার জন্য প্রযোজ্য বিষয়টি? এই বিষয়টি তো কেবল উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কেন আমাদের নার্সারি থেকে শুরু করে শতভাগ শিক্ষার্থীকে এই ইংরেজির বোঝা চাপিয়ে দিতে হবে? এবং এই ইংরেজির কারণে আমাদের শিক্ষার্থীরা প্রতি পদেই তার শিক্ষা জীবনে বাধার মুখোমুখি হচ্ছে। তো যাই হোক, এই বিষয়টি চরম পর্যায়ের গোলামির পরিচয় ছাড়া আর কিছুই না। অর্থাৎ আমরা স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখনো সাম্রাজ্যবাদী চিন্তা চেতনাতেই ঘুরপাক খাচ্ছি। এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? ঠিক পাশাপাশি আমাদের যে ভাষার সাথে আমাদের প্রাণের সম্পর্ক, আমাদের কেবল জন্ম নয়, আমাদের মৃত্যু পরবর্তী অনন্তকালের, অনন্ত জীবনের সাথে যে ভাষার সম্পর্ক, যে ভাষা কোরআনের ভাষা, যে ভাষা নবীর ভাষা, যে ভাষা জান্নাতের ভাষা, সেই ভাষা শেখার কি ব্যবস্থা আছে আমাদের দেশে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আছে। সেখানে কি আরবি পড়ানো হয়? সেখানে কি মহান রবের ভাষা, মহান রবের কালাম আল কোরআন সেখানে কি পাঠ্য তালিকায় আছে? আল হাদিস কি আছে? এর কোনোটি নেই। তাহলে কেবল দুনিয়ার জীবনে একটু উচ্চশিক্ষার সুবিধা হওয়ার জন্য আমাদের যদি শতভাগ মানুষকে ইংরেজি চাপিয়ে শেখার জন্য বাধ্য করতে হয়, করার ব্যবস্থা রাখা হয়, আর যে ভাষার সাথে আমাদের সম্পর্ক অনন্তকাল,
যে জীবনের শেষ নেই, অশেষ জীবন, অনন্ত জীবন। আর মুমিনের সত্যিকার জীবন তো মৃত্যুর মাধ্যমে শুরু হয়। এখানে তো আমরা, এটা তো আমাদের ট্রানজিট লাইফ, আমরা এখানে অন্তর্বর্তী সময় আছি। আমাদের আসল জীবন, সত্যিকার জীবন শুরু হবে মৃত্যুর মধ্য দিয়ে। মৃত্যুর মাধ্যমে আমাদের সত্যিকার জীবন শুরু, এবং সেই মৃত্যু থেকে, সেই মৃত্যু পরবর্তী আখিরাতের চূড়ান্ত যে জীবন, আমাদের যে জীবনের কোনো শেষ নেই, সে জীবনের সাথে যে ভাষার সম্পর্ক, ওতপ্রোত সম্পর্ক, সেই ভাষা শেখার কোনো ব্যবস্থা আমাদের কারিকুলামে নেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু সেই তথাকথিত ক্যারিয়ার গঠনের জন্য উচ্চশিক্ষার দোহাই দিয়ে আমাদের শতভাগ মানুষকে ইংরেজি শিখতে, ইংরেজি গিলতে আমরা বাধ্য করছি। তাহলে এর চেয়ে গোলামির পরিচয় আর কি হতে পারে? এখানে তো শেষ নয়। আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা বলছি, যেটাকে আমরা সাধারণ শিক্ষা, স্কুল এবং কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সাধারণ শিক্ষা, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এদেশে আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোকে আমরা বলি মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসার মধ্যে দুই ধরনের আছে। কিছু সরকারি পৃষ্ঠপোষকতায় চলে, সরকারি আলিয়া মাদ্রাসা বলি আমরা, সরকারি মাদ্রাসা বলি, কিন্তু আসলে সেগুলো মাদ্রাসাগুলি সরকারি নয়। আর কিছু আছে শতভাগ বেসরকারি, অর্থাৎ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এবং পরিচালিত, যেগুলোকে আমরা বলি কওমি মাদ্রাসা। তাহলে মাদ্রাসা আছে দুই ধরনের। এখন মাদ্রাসাগুলোর মধ্যে যে মাদ্রাসাগুলো আছে, আমরা যেগুলোকে সরকারি মাদ্রাসা বলে ডাকি, আমরা সম্বোধন করে, আমরা মনে করি এগুলো সরকারি মাদ্রাসা, সেগুলো আসলে সরকারি মাদ্রাসা নয়। তার মধ্যে একটা অংশ আছে এমপিওভুক্ত। আর সরকারি বলতে যেটা বুঝি আমরা, শতভাগ সরকারি প্রতিষ্ঠান। সেই সরকারি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সরকারি মাদ্রাসা আছে কেবল তিনটি: ঢাকা আলিয়া, সিলেট আলিয়া এবং বগুড়া সরকারি আলিয়া মাদ্রাসা। সারা বাংলাদেশে তিনটা সরকারি মাদ্রাসা রয়েছে। কিন্তু এদেশের, আমরা কথায় কথায় বলি, ৯২% মুসলমানের দেশ বাংলাদেশ, এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ নাকি বাংলাদেশ। সে বাংলাদেশের শিক্ষার অবস্থা হলো, যেখানে শত শত হাজার হাজার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সরকারি আছে, আর সেই ৯২% মুসলমানের দেশে সরকারি মাদ্রাসা রয়েছে কেবল তিনটি। আর সে তিনটি সরকারি মাদ্রাসার যে অবস্থা, যে বেহাল দশা, সেগুলোর সাথে কোনো অবস্থাতেই তিনটি সরকারি প্রধান কলেজের কোনো অবস্থাতে তুলনা করা যেতে পারে না। এর নামে মাত্র সরকারি, নাই কোনো এখানে উন্নত ব্যবস্থাপনা, নাই কোনো উন্নত সুযোগ সুবিধা, অবকাঠামোগত সুযোগ সুবিধা, শিক্ষার উন্নত পরিবেশ, কোনোটি নেই। কেবল এতটুকু আছে, কিছুদিন ধরে, কয়েক বছর ধরে সেখানে পিএসসি থেকে পাশ করা বিসিএস ক্যাডারদের সেখানে নিয়োগ দেওয়া হয়। জাস্ট এই মাত্র সুযোগ তারা পান, এবং সেখানে তাও সীমিত শিক্ষক, অতি অল্প সংখ্যক শিক্ষক তারা বিসিএস ক্যাডার পেয়ে থাকে। তাহলে এই যে ব্যাপারটি, ৯২% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা এদেশের মুসলমানের প্রাণের শিক্ষা, সেই শিক্ষার মাত্র ৩টা প্রতিষ্ঠান সরকারি আছে। আর বাকি যেগুলোকে সরকারি আমরা আলিয়া মাদ্রাসা বলে থাকি, সেগুলো বাকি সব বেসরকারি পর্যায়ে। কিছু এমপিওভুক্ত আছে, আর বাকিগুলো ব্যক্তি পরিচালিত। এছাড়া যে কওমি মাদ্রাসাগুলো আছে, তা তো শতভাগই ব্যক্তি পরিচালিত। তাহলে এই দিকটিও কি ভাবার বিষয় নয়? কেন এই দেশে এই পরিস্থিতি হবে? আরো আছে আমাদের মানসিক গোলামির পরিচয়। এটি খুব সঙ্গত কারণে, কারণ খুব সহজ কথা, যে একটি বৃক্ষ, যে গাছের বীজ রোপিত হবে, সেই গাছের চারাই সে বীজ থেকে উৎপন্ন হবে, এবং পরবর্তীতে বৃক্ষে পরিণত হয়ে সেই ফলে সেখানে ধরবে। এখন আমাদের দেশে বীজ রোপিত হয়েছে ইউরোপীয় উপনিবেশিক শিক্ষা। সেই শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, তারাও নিজের অজান্তেই ইউরোপীয় মানসিকতায়, সাম্রাজ্যবাদী মানসিকতায়
অর্থাৎ এক কথায় গোলামি মানসিকতা নিয়ে তারা বেড়ে উঠছে, তৈরি হচ্ছে এবং নিজের অজান্তে তারা গোলামি করে যাচ্ছে, ইউরোপের গোলামি করে যাচ্ছে। আর অন্যদিকে মুখে তারা প্রকাশ করছে আমরা একটা স্বাধীন জাতি, আমরা দারুণ স্বাধীন জাতি, আমরা একটা স্বাধীন জাতি, আমাদের স্বাধীনতার উন্নতির অগ্রগতির আমাদের শেষ নেই। হ্যাঁ, অনেক উন্নতি হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এটা তো সময়ের দাবি। কিন্তু সত্যিকার একটা স্বাধীন দেশের উন্নতি অগ্রগতি বলতে যা বোঝায় 53 বছর, আমরা যদি 71 থেকেই সেই হিসাবটা কষি, আগেরটা বাদে দিলাম, 71 থেকে যদি আমরা হিসাব করি যখন থেকে বাংলাদেশ নামের দেশটি জন্ম লাভ করেছে, এই 53 বছরে স্বাধীন দেশের কি পেয়েছি আমরা? এখন প্রশ্ন হতে পারে কি পাইনি, আমি বলবো কি পেয়েছি। একটা জাতির অগ্রগতির মূল যে চাবিকাঠি শিক্ষা, সেই শিক্ষাই তো আমরা পাইনি এখনো। আমরা তো এখনো সেই উপরিবেশী শিক্ষার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। আর আরেকটা দেশের গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন ও বিচার ব্যবস্থা। সে বিচার ব্যবস্থা, কোন বিচার ব্যবস্থা, কোন আইনে আমাদের দেশ চলে, সেখানেও একই অবস্থা। ঔপনিবেশিক আইন, ব্রিটিশ লতে দেশ চলে, এদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখানে কোন আইনে চলে? ইউরোপীয় আইনে চলে। তাহলে 53 বছর হয়ে গেল, আমরা এখনো আমাদের নিজেদের আইনে দেশ পরিচালনা করতে পারছি না। আমাদের নিজস্ব কোনো শিক্ষা ব্যবস্থার প্রবর্তন এখানে হয়নি। এরপরও আমরা বলি, আমরা যদি বলি আমরা স্বাধীন জাতি, আমরা অনেক কিছু অর্জন করেছি, তাহলে আমরা আসলে কতটুকু সুস্থ আছি? আমাদের মস্তিষ্ক কোন পর্যায়ে, বিকৃতির কোন মাত্রায় ঠেকেছে, কোন স্তরে গিয়ে ঠেকেছে, সেটিও তো আমাদের জানা নেই। অর্থাৎ বিকৃতির সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে আমরা, এবং এই বিকৃতির নিম্ন স্তর হচ্ছে এই গোলামির মানসিক দাসত্ব, মানসিক গোলামি করে চলেছি আমরা। এজন্য যতক্ষণ পর্যন্ত চিন্তার স্বাধীনতা, জ্ঞানের স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা অর্জন করতে পারবে না, আরো স্পষ্ট করে বললে সাংস্কৃতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই ভৌগোলিক স্বাধীনতা খুব বেশি সুফল বয়ে আনতে পারে না, যার প্রমাণ এই 53 বছরের বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, এই মানসিক গোলামির, এই গোলামি থেকে কি আমরা মুক্তি পাবো না? আমরা কি এই গোলামি ঘানি আমরা টেনে যাব? এবং এই গোলামির উৎস কি? আমরা খুব সহজে, খুব সুন্দর করে জাতীয় কবির ভাষায় বলতে পারি। জাতীয় কবি কাজী নজরুল খুব সুন্দর করে বলেছেন। তিনি একটা খুব সুন্দর করে আমার পথ প্রবন্ধ লিখেছেন, যে প্রবন্ধটি এইচএসসি পর্যায়ে পাঠ্য তালিকাভুক্ত আছে অনেক বছর ধরে। সেখানে তিনি আমাদের এই মানসিক গোলামির স্বরূপ উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। যদিও তার সে কথার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তবু যেটুকু বলেছেন ওইটুকু কেউ উদ্ঘাটন করার চেষ্টা করেননি আমাদের সাহিত্য সমাজের মধ্যে, বিদ্বৎ সমাজের মধ্যে। তিনি সেখানে বলেছেন আমাদের মানসিক গোলামির প্রধান কারণ আমাদের নিজেকে না জানা, নিজেকে না চেনা, এবং নিজেকে না চেনার কারণে আমরা আত্মবিশ্বাসহীন, আমরা একটা পরনির্ভরশীল জাতি হিসেবে তৈরি হচ্ছে, যার ফলে আমাদের কোনো অগ্রগতি, কোনো উন্নতি আসলে সত্যিকার উন্নতি হিসেবে কোনো সুফল আমরা ভোগ করতে পারছি না। এই জন্য আমাদের এই গোলামি থেকে বেরিয়ে আসতে হলে, এই গোলামি থেকে আমাদের মুক্তি পেতে হলে, আমাদের মূল কারণ, মূল পয়েন্ট হলো আমাদেরকে আমাদের আত্মপরিচয় সচেতন হতে হবে। এখন আত্মপরিচয় সচেতন হওয়ার কোনো ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। ফলে 53 বছরেও খালি ডিগ্রিধারীর সংখ্যা বাড়ছে, পাশের হার বাড়ছে, আর একই সাথে পাল্লা দিয়ে এখানে গোলামী বৃত্তির মানুষই কেবল বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের আত্মপরিচয় সচেতন হতে হবে।
আমাদের আত্মপরিচয় কি? আমাদের আত্মপরিচয় বাঙালি বা বাংলাদেশি নই। আমাদের আত্মপরিচয় কি? আমাদের আত্মপরিচয় আমরা মানুষ। আমরা কোত্থেকে এলাম? মহান রব আমাদের সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সৃষ্টি করে আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর প্রতিনিধি, আমরা খলিফা, আমরা মহান রবের খলিফা, আমরা আল্লাহ পাকের এজেন্ট এই দুনিয়ায়, মহান আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কেন আমাদের সৃষ্টি করলেন? কি দায়িত্ব দিয়ে আমাদের এখানে পাঠিয়েছে? আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়, এবং এই করণীয় বর্জনীয় কেন আমাদের জন্য নির্ধারণ করেছেন? সে করণীয় বর্জনীয় গুলো আমরা পালন করলে আমাদের কি সুফল লাভ হবে, এবং না করলে আমাদের কি পরিণতি হতে পারে, এসব জানার মাধ্যমেই কেবল আমাদের আত্মপরিচয় উপলব্ধি করা সম্ভব, আমাদের আত্মপরিচয় সচেতন হতে পারবো। এই আত্মপরিচয় যখন আমরা সচেতন হব, আত্মপরিচয় আমরা জানতে পারবো, তখনই কেবল আমরা হতে পারবো আত্মবিশ্বাসী, আমরা স্বাবলম্বী হতে পারবো, এবং সত্যিকার স্বাধীন জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো আজ এখানে শেষ করছি। আল্লাহ পাক তৌফিক দিলে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।